অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, পশু হত্যা রুখতে কড়া নির্দেশিকা এবার জারি করলো রাজ্য সরকার। সরকারি অনুমতি ছাড়াই গরু, বাছুর, ষাঁড়, মোষ হত্যা করা যাবে না। আরো একবার জানিয়ে রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা যা জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। অনুমতি ছাড়া কিন্তু গরু, বাছুর, ষাঁড়, মোষ হত্যা করা যাবে না। আর এই নির্দেশিকা যদি অমান্য হয় তাহলে কিন্তু 6 মাসের জেল বা 1000 টাকা জরিমানা করা হবে। গত পরশু রাস্তায় নামাজ পড়া যাবে না, গতকাল মসজিদে মাইক বাজানো যাবে না, আর আজ বিনা পারমিশনে পশু হত্যা অর্থাৎ গরু মহিষ কুরবানি করা যাবে না। আর তার আগে ওই ভাতা বৃদ্ধি এবং সরকারি বাসে মহিলাদের ফ্রি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই ভাতা বৃদ্ধি, গো হত্যা নিষিদ্ধ, গরু আমাদের মা, এই সব কিছু করার জন্যই কি পশ্চিমবাংলার জনগণ পরিবর্তন এনেছিল? কারণ ভাতা নয় চাকরি চাই, তোষণ নয় শাসন চাই, সিভিক নয় শিল্প চাই বলে এই পশ্চিমবাংলার জনগণ যে রাজনৈতিক দলকে বর্তমানে বাংলার মসনদে বসালো, আজ সেই রাজনৈতিক দল বাংলার মসনদে বসার পরে প্রথমেই সেই ভাতা বৃদ্ধি করলো এবং পরবর্তীতে সেই তোষণের রাজনীতিতে পা গলালো। मोदी जी कहते हैं सबका साथ सबका विकास, मैं मानता हूं उसको, क्योंकि मेरे नेता ने कहा, लेकिन साथ में उन्होंने इस चुनाव में एक और शब्द जोड़ के गए, सबका हिसाब होना चाहिए या नहीं होना चाहिए। जिसने वोट नहीं किया हम उसके घर मांगने भी नहीं गए थे, और आज बाबा भोलेनाथ को साक्षी मान के कहता हूं, एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में। তাহলে সেই পরিবর্তনের তৎকাল ও বর্তমানের মধ্যে পার্থক্য কি থাকলো? শিক্ষা, শিল্প, চাকরি যে দাবিগুলোকে সামনে রেখে এই পশ্চিমবাংলায় এই 2026-এ পরিবর্তন এলো, সেই দাবিগুলোর কি হলো? এখন অনেকে বলবে, দাঁড়াও বাবা, একটু ধৈর্য ধরো, সবকিছু কি এত তাড়াতাড়ি সম্ভব? তাহলে বলি, ও আচ্ছা, একটা সরকারের কাছে তাহলে প্রথম প্রায়োরিটি শিক্ষা, শিল্প, চাকরি নয়, একটা সরকারের কাছে প্রথম প্রায়োরিটি গো হত্যা বন্ধ করা, ভাতা বৃদ্ধি করা। আর সেই কারণেই কি এই পশ্চিমবাংলায় যারা পরিবর্তন নিয়ে এসেছে, সেই পরিবর্তন প্রেমী ও এই পশ্চিমবাংলার পরিবর্তনকামী শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সিনেমা আর্টিস্ট, সন্ধ্যাবেলা পাউডার মেখে টিভি চ্যানেলে বসা রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবাদী কুমিরছানাদের মুখে কুলুপ। খবর আছে আপনারা কি এখানে কাউন্স লটারিং করেন? এটা কোনো কাগজ আছে আপনার? কাগজটা নাই স্যার, আগে করতাম, তারপরে ভোটের পর থেকে আমি এসব বাদ দিলাম। এগুলো কিন্তু কিছু করবেন না, ঠিক আছে? আর যে জায়গাগুলোতে এই ভিতরে করতেন তো, হ্যাঁ বিজুর কথা আর কিছু করবেন না কিন্তু এটা, ঠিক আছে? আর আপনাকে কোথায় গেল হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীরা, যারা এতদিন পর্যন্ত এই পশ্চিমবাংলায় গলার শিরা ফুলিয়ে বলতো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুসলমানদের কোনো উন্নয়ন করেনি, কেবলমাত্র পশ্চিমবাংলার মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। আর আজ তারা দেখা পাচ্ছে না সেই মুসলমান সমাজের উন্নয়ন তো ছাড়ুন, তাদের সামাজিক রীতিনীতি, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের ওপরে যখন বর্তমান সরকার একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে, ফরমান জারি করছে, তখন তারা কোথায় তাদের প্রতিবাদ, কোথায় তাদের সেই মাসিয়াগিরি? কোথায় গেল নওশাদ সিদ্দিকীর সেই ধর্মতলা অভিযান? কোথায় গেল হুমায়ুন কবিরের সেই বহরমপুর ডিএম অফিস ঘেরাও অভিযান? শুভেন্দু বাবু যতক্ষণ না পর্যন্ত অ্যাজ সিএম ওথ নিয়ে নেননি, অনেক তিনি আলটপকা মন্তব্য করেছেন। যেই তিনি সিএম হিসাবে শপথ নিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে, তারপরেই তিনি বলে দিয়েছেন যে আমি আর উল্টাপাল্টা বলবো না, আমি সবার মুখ্যমন্ত্রী। সুতরাং যখন কথা বলেছে সেই বিষয়ে আর চিমটি কাটা, টিপ্পনি কাটা আমি পছন্দ করি না। মাথায় ঘুমটা দিয়ে, হিজাব দিয়ে বা জগন্নাথ ধাম তৈরি করে হিন্দু মুসলমানের উপকার করা যেমন যায় না, এটা শুধু ফেক করা হয়। আমি আশা করব শুভেন্দু বাবুকে মাথায় টুপি বা বড় তিলক কাটার প্রয়োজন হবে না। প্রত্যেকটা জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের যে নাগরিক অধিকার তিনি সুনিশ্চিত করবেন। বিজেপি ক্ষমতায় আসার পরে সংখ্যালঘুদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, বিশেষ করে আগামী দিন, কয়েকদিন পরে কুরবানির ঈদ, বিভিন্ন জায়গায় পশু নিয়ে যাওয়া হয়, বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে, আর সেই পশুগুলোকে নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা নিয়ে কি ভাবছেন? এইটা আমি ইমিডিয়েট যারা প্রশাসনের কর্তারা আছে তাদেরকে যেখানে যেখানে হচ্ছে সেগুলোর সাথে আমি যোগাযোগ করছি। অফিসিয়ালি প্রশাসনের সাথে আমি খুব তাড়াতাড়ি বসতে চলেছি যে এই বিষয়টা একটা নির্দিষ্ট গাইডলাইন হয়ে যাক, গাইডলাইন দিই কি কোনটা কি আছে না আছে সেভাবেই চলবে। ও দাদা, তোমার আর গাইডলাইন করতে হবে না, গরু মোষ নিয়ে যাওয়া তো ছাড়ুন, কুরবানি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তোমার সার্টিফিকেট দেয়া সবার মুখ্যমন্ত্রী, তিলক কেটে রাজনীতি করতে হবে না সেই শুভেন্দু অধিকারী। আর আলটপকা মন্তব্য, তার তো আর প্রয়োজন নেই। সেই আলটপকা মন্তব্যগুলো বর্তমানে নির্দেশিকা হিসাবে জারি হচ্ছে, হ্যাঁ, আপনার ধর্মের ওপরে, আপনার ধর্মাবলম্বীদের উপরে, আপনার ধর্মাবলম্বী মানুষজনের আচার অনুষ্ঠানের ওপরে। জানেন তো, আমি এত বড় দোগলা, এই নওশাদ সিদ্দিকীর মতো এত বড় দোগলা মুসলমান সমাজে, এই পশ্চিমবাংলার মুসলমান সমাজে আর একটাও দেখিনি। না হলে এই আপাতমস্তক সাম্প্রদায়িক শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিত্ব ও
ভারতীয় জনতা পার্টির মতো মুসলিম বিদ্বেষী রাজনৈতিক দলকে কেউ দরাজ সার্টিফিকেট দিতে পারে? যখন এই পশ্চিমবাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি একের পর এক ক্ষমতায় আসার পরে মুসলমান সমাজের রীতিনীতি আচার অনুষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা জারি করছে, ফরমান জারি করছে, তখন উনি কি করছে? তার প্রতিবাদের বদলে সেই মুখ্যমন্ত্রীকে, সেই সরকারকে দরাজ সার্টিফিকেট দিচ্ছে। বাবরি মসজিদ রাম মন্দির করে ভারতবর্ষের ক্ষমতায় এসছে। বাবরি মসজিদের ইস্যু তুলেছিলাম বলে বাবরি মসজিদের বিরোধিতা করে 207-এ পৌঁছেছে। আবার 29 আর 12 আছে আর 1 আছে। লোকসভার টাইমে এই বাবরি মসজিদ তৃণমূলকে ফিনিশ করবে, বিজেপিকে কতটা মাইলেজ দিবে আর বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে আমি কতটা মাইলেজ পাবো অপেক্ষা করুন না। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। জানি না আর কত স্পষ্ট পরিষ্কার করে বললে এই পশ্চিমবাংলার মুসলমান সমাজ বুঝবে যে এই নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিররা আসলে ভারতীয় জনতা পার্টির বি টিম। আজকের হুমায়ুন কবির স্পষ্ট একেবারে পরিষ্কার দিনের আলোয় সাংবাদিক ডেকে সাংবাদিকদের সামনে বলছে, বাবরি মসজিদ ইস্যু আমি তুলেছিলাম বলে আমার তোলা সেই বাবরি মসজিদ ইস্যুতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় 77 থেকে 207-এ পৌঁছে গিয়েছে আর আমি 2টো আসন পেয়েছি। দেখতে থাকুন আগামী দিনে অর্থাৎ 2029 নির্বাচনের আগে সেই বাবরি মসজিদ তৈরি করাতে ভারতীয় জনতা পার্টি কত আসন পায় আর আমি কততে পৌঁছে যাই। তাহলে এর থেকে তো একেবারে দিনের আলোর মতো স্পষ্ট ও পরিষ্কার হয়ে যায় যে এই হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদ ইস্যুটা সামনে রেখে ভারতীয় জনতা পার্টি উল্টো পিঠে বা উল্টো দিকে তাদের হিন্দু ভোট কনসিলেট করেছে এবং সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ভোট বিভাজন করেছে। অর্থাৎ হুমায়ুন কবির ও ভারতীয় জনতা পার্টির সম্পূর্ণ গট আপ গেম ও পরিকল্পিত পরিকল্পনার কারণে এই নির্বাচনে পশ্চিমবাংলায় একদিকে মুসলমান ভোট ভেঙেছে, অন্যদিকে হিন্দু ভোট কনসুলেট হয়েছে, যার মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে। সেটাই তো আজকের হুমায়ুন কবির স্পষ্ট পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিল। আর তারপরেও আপনি মনে করছেন বা আপনারা ভাবছেন এই রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ, মসজিদে মাইকের আওয়াজ কমাতে হবে বা বিনা পারমিশনে কুরবানি করা যাবে না, কুরবানি দেওয়া যাবে না, এই সমস্ত মুসলিম সমাজের ওপরে এই ভারতীয় জনতা পার্টি বর্তমান ফ্যাসিবাদী সরকারের চাপানো ফরমান বা নিষেধাজ্ঞা নিয়ে এই হুমায়ুন কবির, এই নওশাদ সিদ্দিকীরা আপনাদের হয়ে রাস্তায় নামবে, আপনাদের হয়ে প্রতিবাদ করবে। তাই আপনাদের সামনে বর্তমানে একটাই রাস্তা খোলা, যাকে মাথায় তুলে আপনারা নেচেছিলেন, যাদেরকে ভোট দিয়ে খাল কেটে কুমির এনেছিলেন, সেই হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীকে ডেকে আনুন, এনে বলুন এই যে ভারতীয় জনতা পার্টির সরকার আজকের আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান রীতিনীতির ওপরে বিধিনিষেধ চাপাচ্ছে, নিষেধাজ্ঞা চাপাচ্ছে, সেগুলো যেন এই হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করে আটকে দেয়, যেন আপনাদের কুরবানিতে কোনো রকম সমস্যা না হয়, যেন আগামী দিনেও আপনারা বিগত দিনে যেমনভাবে মসজিদের মাইক চালিয়ে আজান দিয়েছেন তেমনটা দিতে পারেন, যেন আপনারা যেভাবে বিগত দিনে রেড রোডে ঈদের নামাজ পড়েছেন তেমনটা পড়তে পারেন। হ্যাঁ, সেটা যেন এই হুমায়ুন কবির ও নওশাদ সিদ্দিকী আপনাদের সুনিশ্চিত করে দেয়। दिल्ली पुलिस के चौक चौबंद व्यवस्था से पूरी दुनिया भी इसकी बुरी बुरी प्रशंसा करती है। दिल्ली की चलती बस में गैंग रेप का मामला सामने आया है। सरस्वती विहार बस स्टॉप से उसे आरोपियों ने जबरन बस में खींचा और चलती बस में गैंग रेप की वारदात को अंजाम दिया। দর্শক বন্ধুরা, এদিকে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সরকার পশ্চিমবাংলার মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি ঘোষণা করছে, আর ওদিকে সেই ভারতীয় জনতা পার্টির দিল্লি সরকারের দিল্লিতে সরকারি বাসে মহিলাদের গণধর্ষণ হচ্ছে। হ্যাঁ, গতকাল দিল্লির এক চলতি বাসে টানা 2 ঘন্টা একজন তরুণীর ওপরে গণধর্ষণ বা গ্যাংরেপ হয়েছে। সেই খবর এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে ছুটে বেড়াচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গদি মিডিয়া তা নিয়ে চুপ, গদি মিডিয়া মুখ খুলছে না এবং তার সঙ্গে সঙ্গে এই পশ্চিমবাংলার মিডিয়া সে খবর দেখাচ্ছে না। এই পশ্চিমবাংলার মিডিয়া বর্তমানে ব্যস্ত রয়েছে ভারতীয় জনতা পার্টির হানিমুন পিরিয়ডের শ্যুট দেখাতে। ভারতীয় জনতা পার্টির কোন বিপ্লবী নেত্রী কোন হাসপাতালে ঢুকে গজ কাপড় আর তুলো দেখিয়ে নিজেকে বড় বিপ্লবী প্রমাণ করতে চাইছে তা দেখাতে ব্যস্ত রয়েছে বর্তমান পশ্চিমবাংলার মিডিয়া ও ভারতবর্ষের গদি মিডিয়া। আর যে কারণে মনে হয় এই বাংলার সেই রাত দখল দিন দখলের পাবলিকরাও তা জানতে পারেনি। তাই আমি এই প্রতিবেদন স্পেশালি রত্না দেবনাথ অর্থাৎ পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথকে ইন্ডিকেট করার চেষ্টা করছি। মাননীয় রত্না দেবনাথ মহাশয়া, আপনি অভয়া অর্থাৎ আপনার মেয়ের ন্যায় বিচারের দাবিতে রাজনীতিতে নেমেছেন, তেমনটা দাবি করেছিলেন। কিন্তু আজকের যে রাজনৈতিক দলে আপনি নেমে আপনার মেয়ের ন্যায় বিচার চেয়েছেন, সেই রাজনৈতিক দলের শাসিত দিল্লিতে আরেক অভয়ার সঙ্গে সেই সেম ঘটনা ঘটেছে, গ্যাংরেপের শিকার হয়েছে। আশা করব আপনি এ বিষয়ে প্রতিবাদ জানাবেন, আপনি রাস্তায় নামবেন এবং
রাস্তায় নেমে ভারতীয় জনতা পার্টির দিল্লির মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবেন, যেমনটা আপনার মেয়ের ন্যায় বিচারের দাবিতে এই পশ্চিমবাংলার রাস্তায় নেমে বিগত দিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়েছিলেন। আর যদি তা করেন তাহলে জানবো আপনি কেবলমাত্র আপনার মেয়ের ন্যায় বিচার নয়, এই ভারতবর্ষ, এই পশ্চিমবাংলার সমস্ত অভয়ার মা হয়ে রাজনীতিতে ন্যায় বিচারের জন্য নেমেছেন। না হলে জানবো কেবলমাত্র আপনি আপনার মেয়ের মৃত্যুকে সামনে রেখে সেই মৃত্যুর সঙ্গে সওদা করে রাজনীতিতে নেমেছেন কেবলমাত্র নিজের আখের গোছাতে। আজ কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে একসময় আইন পাশ করা এবং এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়েছিলেন সওয়াল করতে। সেই সওয়াল জবাব করে বেরোনোর সময় কলকাতা হাইকোর্টের একদল কালো কোট চাপানো আইনজীবী তাকে চোর ও ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণ করে। তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা হয়নি, তাদের বিরুদ্ধে আদালত কোনো রকম অ্যাকশন নেয়নি। আর সেই জায়গা থেকে আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাননীয় ধর্মাবতার একজন সাধারণ নাগরিক এবং আদালত প্রেমিসেসের মধ্যে সে কোনো আসামি নয়, সে কোনো মামলায় অভিযুক্ত নয়, তাকে যদি চোর বলে বিনা তথ্য প্রমাণে ব্যক্তিগত আক্রমণ করা হয় এবং সেই অভিযুক্তদের বিরুদ্ধে যদি কোনো রকম অ্যাকশন বা ব্যবস্থা আদালত না নেয়, তাহলে আমার কাছে নারদা স্টিং অপারেশনের ভিডিও রয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্পষ্ট ও পরিষ্কার এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবরে কাগজে মুড়ে ঘুষ নিচ্ছে। তাহলে আগামী দিনে আমিও আমার প্রত্যেকটা প্রতিবেদনে, প্রত্যেকটা ভিডিওতে বলবো শুভেন্দু অধিকারী নারদা চোর, শুভেন্দু অধিকারী ঘুষখোর। আর সেই জায়গা থেকে যেন আমার বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা না হয়, কোনো রকম অ্যাকশন না হয়, আশা করি সেটা আপনি নজর রাখবেন। কারণ ন্যায়পালিকার দরজায় দাঁড়িয়ে একজন 70 ঊর্ধ্ব মহিলা, 3 বারের চিফ মিনিস্টার এবং 4 বারের সাংসদ, যার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই, যে কোনো কেসের আসামি নয়, তাকে যদি চোর বলে ব্যক্তিগত আক্রমণ করা হয় এবং সেই আক্রমণটা যদি এই আইনের ব্যাপারীরা করে, যারা নিজেদেরকে আইনের ব্যাপারী, আইনের রক্ষক বলে দাবি করে, তারা করে এবং তারপরেও যদি আদালত তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নেওয়াতে তারা গলার কলার তুলে ঘুরে বেড়ায় সেই আদালত চত্বরে, তাহলে আমার কাছে তো এভিডেন্স রয়েছে, আমার কাছে তো প্রমাণ রয়েছে। আমি কেন শুভেন্দু অধিকারীকে চোর বলতে পারবো না? কারণ দেশের সংবিধান তো সবার ক্ষেত্রে এক, সেই অধিকার তো আমাদের দিয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আজকের মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যেহেতু কোনো রকম অ্যাকশন হয়নি, আগামী দিনেও আমি লাগাতার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী চোর, শুভেন্দু অধিকারী নারদার ঘুষখোর বলবো। সেক্ষেত্রে আমিও যেন সমানভাবে এই পশ্চিমবাংলায় গলার কলার তুলে ঘুরে বেড়াতে পারি, তার দিকে একটু খেয়াল রাখবেন মাননীয় ধর্মাবতার। আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্প্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। যাই হোক, আজকে প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। নমস্কার, সবাই ভালো থাকবেন।